আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় নারীদের জীবনের গল্প তুলে ধরি, বিভিন্ন নারী উদ্যোক্তাদের জীবনের গল্প তুলে ধরি, বিভিন্ন মানুষের গল্প তুলে ধরি। দর্শক, আজ আমরা এসেছি এক বোনের জীবনের গল্পটা তুলে ধরতে। তার জীবনে কি ঘটেছে সেই বিষয়গুলো আমাদের মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মনিয়া। মনিয়া আপা, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, খারাপ থাকলেও ভালো বলতে হবে। খারাপ থাকলেও ভালো বলতে হবে। জি। আচ্ছা আপা, আপনার পরিবারে কে কে আছে আমরা একটু শুনতে চাচ্ছি। আমার পরিবারে আমার 4 বোন আছে, বাবা মা আছে, আমার ছোট একটা ভাই আছে। আচ্ছা, 4 বোন। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, থাকি ঢাকা। থাকেন ঢাকা। জি। আচ্ছা, আপনি আপনার পরিবারের ভিতরে কত নম্বরে আছেন? মানে আমি আমার পরিবারের ভিতরে প্রথম নম্বর। আপনি প্রথম। জি। আচ্ছা, বাবা মা কি করে? বাবা মাছের ব্যবসা করে, মা গৃহিণী, আর ছোট ভাই করে গাড়ির ওয়ার্কশপে কাজ করে। গাড়ির ওয়ার্কশপে কাজ করে। তো আপনার বাড়ি বললেন বিবাড়িয়াতে ঢাকা এসেছেন কি জন্য বা কিভাবে আসছেন? বিবাড়িয়াতে ঢাকায় আসছি। আমার বাবা অনেক দরিদ্র। আচ্ছা। তো দেশে আমরা 4 বোন, ছোট একটা ভাই। তো এটা আমার বাবা সংসার চালানোর জন্য ভিতরে অনেক কষ্ট হয়ে যায়। তো ঢাকায় আসছি। ঢাকায় আসার পর আমি গার্মেন্টসে চাকরি করছি। করার পর ওখান থেকে আমার এক ছেলের সাথে সম্পর্ক হয়। একটু জোরে কথা বলুন। হ্যাঁ। এক জি, বল। ছেলের সাথে সম্পর্ক হয়। তো সম্পর্ক হওয়ার পর আমার বাবা মা ওখানে বিয়ে দিবে না। তো এর সাথে আমি ভেগে বিয়ে করছি। আচ্ছা। ভেগে বিয়ে করার পর বাবা মা থেকে তো আচ্ছা, আলাদা। আমি আপা আপনাকে একটু রাখছি। আপনার একদম শুরু থেকে বলেন, যখন আপনি ঢাকা এসে কোথায় এসেছেন, তারপরে কিভাবে চাকরিতে গিয়েছেন বা কিভাবে সম্পর্ক হয়েছে, মানে আমরা পুরো গল্পটাই শুনতে চাচ্ছি। ঢাকায় আসছি। আসার পর আমার বাবা ঢাকায় একটা রুম ভাড়া নিছে। আচ্ছা। তো ওই রুমের ভাড়া আপনার 4,000 টাকা আচ্ছা। পার পিছলা। তো ওইখানে আমরা 4 বোন, ভাই এবং আমার বাবা মা থাকি। তো থাকতে থাকতে দেখা গেছে আমার বাবা সংসার চালানোতে অনেকটা টাইপ ব্যাপার হয়ে যেতেছে। সংসারে যে মানে 4-5 জন সংসারে চালানো আর সংসারের দায়িত্বটা নেওয়ার মতো আমার বাবা অনেকটাই আমার দরিদ্র, আবার কাজ তো এরকম করতে পারে না। আপনি লেখাপড়া করেছেন? জি, আমি লেখাপড়া করছি। কতটুকু লেখাপড়া করেছেন? আমি 9 পর্যন্ত করছি। ক্লাস 9 পর্যন্ত। কোথায় পড়েছেন? আমি 9 পর্যন্ত করছি, ঢাকা করছি 6 পর্যন্ত। তখন আমার বাবা আবার চলে গেছে দেশে। আচ্ছা। ওখান থেকে আমি 9 পর্যন্ত করছি। মেট্রিক পরীক্ষা দেওয়া হয়নি। আচ্ছা, তারপরে কি ঘটেছিল বলেন আপনি। তারপর ঢাকায় আসছি। ঢাকায় আসা মাস 6 থাকলাম। থাকার পর দেখি আমার বাবা অনেক কষ্ট করতেছে। একবেলা ভাত হইলে আরেকবেলা ভাত খাওয়ার মতোই থাকে না। তো এই এই অবস্থা দেখে আমার অনেকটা খারাপ লাগতেছে। আমার মাকে দেখি, মা অন্যখানে দাঁড়াইয়া কান্না করে, কিন্তু বুঝতে দেন আমাদেরকে, আচ্ছা আচ্ছা। বুঝতে দেয় না। এরপরে আমি কি করলাম, যে এরকম শুনলাম দেখি পাশে মানে ঘরের এরা গার্মেন্টসে চাকরি করে, করে বাসায় কাজ করে। তো আচ্ছা এদেরকে বললাম যে গার্মেন্টসে চাকরি করে তাহলে আমাকেও নিয়ে যাও। আচ্ছা। তো এরা আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমি ওইখানে গার্মেন্টসে ভর্তি হলাম হেল্পার। হেল্পার হিসেবে গার্মেন্টসে চাকরি নিয়েছেন? জি জি, আচ্ছা আচ্ছা। হেল্পার হিসেবে গার্মেন্টসে চাকরি করলাম। আচ্ছা তো ওইখানে আমার বেতন ধরছে 4,900 টাকা। আচ্ছা। তো ওইখানে আমি চাকরি করতেছি প্রায় 6,000, 5,500 টাকা আমি বেতন আনতে পারি। আচ্ছা তো এটা আমার বাবার অনেকটা একটু হেল্প হয়েছে। হওয়ার পরও ওইখানে করছি মাস 3 করার পর আচ্ছা ওইখানে মানে রাস্তা দিয়ে আসা যাওয়া করে এক ছেলের সাথে আমার সম্পর্ক। আচ্ছা। আচ্ছা, মানে ওই ছেলে গার্মেন্টসে চাকরি করতেন? না না, গার্মেন্টসে চাকরি করতো না। আচ্ছা, তারপরে? ওই ছেলের সাথে আমার সম্পর্ক। মানে কতদিন দেখা সাক্ষাৎ হতো বা প্রথম দিন দেখাতে নাকি? প্রথম দেখাতে না। তাহলে? মানে আমি আইতাম যাইতাম অফিসে, ওই ছেলেকে আমি দেখতাম। আচ্ছা তো ওই ছেলে আমাকে তাকাই থাকতো। তা আমি অতটা কেয়ার করতাম না। আচ্ছা তো হঠাৎ না মানে হুট করে 1.5 মাস পরে আমাকে ওর মানে প্রস্তাব দিল যে ওই আমাকে পছন্দ করে। তবে ওর মুখে না, আরেকজনের মুখে বলছে। আচ্ছা। তো বলছে, আমিও মানে না করতে পারিনি। না করতে দেখলাম, পারেননি কারণ কি? না করতে পারিনি, কিরকম একটা মায়া লেগে গেছে। আর সবসময় দেখতাম ও এখানে দাঁড়াই থাকতো। মানে আপনারও ভালো লাগছে তাকে? হ্যাঁ, আমারও ভালো লাগছে। তো দাঁড়াই থাকতো, দেখার পর আমারও পছন্দ হয়েছে, তার জন্য আমি না করতে পারিনি।
আচ্ছা। তো আমি রাজি হয়েছি। হুম। আর ছেলের বাড়ি হয়েছে আপনার নোয়াখালী। নোয়াখালী। জি, নোয়াখালী। আচ্ছা। তো আমিও রাজি হয়েছি। রাজি হওয়ার পর যাক আমাদের সম্পর্ক যাইতেছে, ফোনে কথাবার্তা হয়, আবার রাস্তায় দেখা হয়। এইভাবে আমি ওখানে 3 মাস চাকরি করছি। আচ্ছা। 3 মাস চাকরি করার পর এখন আমার বাবা আমাকে বলতেছে যে তুমি এভাবে চাকরি করতেছো, নিজেরও তো একটা আছে, তোমাকে আমি দেখি বিয়ে দিতে পারি কিনা। এটা কে বলছে? আমার বাবা। আপনার বাবা মানে জি। আপনার এখন মানে বিয়ের বয়স হয়ে গেছে এই জন্য মানে আপনার বাবাও আপনাকে নিয়ে আপনার পরিবারও বিয়ের কথা ভাবছে। জি জি, আচ্ছা, আমার তারপরে? বাবা এইভাবে বলতেছে। তো আমি বলছি বাবা আমি এখন তো বিয়ে করব না, বিয়ে করলে আমি আর পরে। ওই ছেলের সাথে কতদিন সম্পর্কের পর আপনার বাবা এই কথাটা বলল? ওই ছেলের সাথে আমার আপনার প্রায় 6 মাস সম্পর্ক ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। 6 মাস সম্পর্ক ছিল। তো এটা ও আচ্ছা আচ্ছা, মানে পুরা 6 মাস ছিল, জি আচ্ছা জি, 3 মাস পুরো পর। 6 মাস ছিল। আমি চাকরি করছি 3 মাস। আচ্ছা পরে আমার বাবা মানে বসায় দিছে আমাকে যে না তোমার মেয়ের কামাই খাইতে হবে না, আমি যা পারি মা তুমি যতটুকু পারি তোমাদেরকে আইনা দিব, আচ্ছা খাও আর না খাও তুমি ঘরেই থাকো। আচ্ছা, তারপরে কি ঘটেছিল বলো? এরপরে ছেলের সাথে 6 মাস সম্পর্ক হলো। তো বাবা বিয়ের জন্য ব্যস্ত হয়ে গেল, বিয়ে বসা করাবে এবং দেশেও বিয়ের জন্য দেখা করলো। তো আমি ওকে বললাম যে আমার বাবা তো এখন বিয়ের জন্য করতেছে, আচ্ছা, তো আপনি কি বলেন। মানে ছেলে কি কাজ করতো আপনার যার ছেলে- সাথে সম্পর্ক? ছেলে আপনার একটা ওই দোকানে কাজ করতো। আচ্ছা আচ্ছা, তারপরে বলেন। হ্যাঁ। তো এরকম করার পর হ্যাঁ এখন তো কিছু করার নাই, তো কি করবা তুমি। হুম। আমি দেখে না আমি কি করব, কারণ মানুষের ভালোবাসা যখন বিয়েই তো করে, তো আচ্ছা। আমি সেই বিয়েটি করতে চাই। হুম তো আমিও এদেরকে বলার পর তাহলে সেটাই করো, হুম। সেটাই করব। তো আমি বললাম যে যখন সেটাই করবেন তাহলে আচ্ছা আমিও রাজি আছি। আচ্ছা তো আমার বাপ মা তো আপনার কাছে দিবে না, কারণ আমরা থাকি ব্রাহ্মণবাড়িয়া আর আপনি থাকেন নোয়াখালী, এটা কোনো সময় সম্ভব না। আচ্ছা এই কথা বলার পর ওর সাথে গেলাম গা, ডেট হয়েছে যে এরকম দিন এক জায়গাতে আসিও, আমি দাঁড়াই থাকবো। তো আমি দাঁড়াই আসছিলাম, ওই দাঁড়াই মানে আপনাদের সম্পর্কের কথা কি আপনারা আপনার বাবাকে বলেননি, ফ্যামিলিতে জানাননি? না, আমার ফ্যামিলিকে আমি জানাইনি। কেন জানাইনি, আমার ফ্যামিলি আমাদের দেশে থেকে অন্য কোনো দেশে বিয়ে দিবে না, আচ্ছা 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 এর জন্য আমি আমার বাবাকে বলতে আচ্ছা। পারি। তারপর আপনারা দুইজন ডিসিশন নিয়েছেন, নিয়ে তারপরে কি করলেন? সিদ্ধান্ত নিয়েছি, নেওয়ার পর আমি ওই আমাকে বলছে যে তুমি আসো। তো আমি মানে চাকরির কথা বললা যে আমি একটা চাকরির খুঁজে যাইতেছি, এই কথা বলে আমি চলে গেছি। আচ্ছা আচ্ছা, তারপরে? চলে যাওয়ার পর আমাদের বিয়ে হয়েছে কাজী অফিসে। বিয়ে হওয়ার পর ওই মানে সবকিছু আগে দিয়েই মানে সিদ্ধান্ত করে রাখছে, একটা রুমও নিয়ে নিচ্ছে। আচ্ছা তো ডাইরেক্ট আমরা বিয়ের পর ওই রুমে চলে গেলাম। আচ্ছা সম্পূর্ণ সবকিছু কেনাকাটা ওই করে রাখছিল। আচ্ছা তো ওখানে থাকলাম, ভালোভাবেই থাকছি। এর বাবা মা আমার সাথে কথা বলে, খোঁজ খবর নেয়, যাক খোঁজ খবর নেয়, আমিও ওই করি। কিন্তু আমার বাবা মার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। আচ্ছা। আমি কোনো ফোনে কোনো কথাবার্তা এদের সাথে বলিনি। হ্যাঁ এরপরে 1 বছর, হ্যাঁ 1-1.5 বছর যাবত ভালোভাবে সংসারে কাটছে। মানে এই 1.5 বছর আপনার ফ্যামিলির সাথে আপনার যোগাযোগ নেই? না, আমার যোগাযোগ নাই। তো আপনার ফ্যামিলিও মানে আপনি কি আছেন না মরে গেছেন না তারা কি বুঝতে পেরেছে আপনি ওই ছেলের সাথে চলে গেছেন? হ্যাঁ, তারা বুঝতে পারছে, কেন আমার ছোট বোন আমি কি করতাম না করতাম, আমার ছোট বোন আমার সবকিছু জানতো। আচ্ছা 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 তো ওই ব্যাপারটা ওই বলছে, আচ্ছা, এর জন্য তারপরে? আমি আর আমার বাবা মা আমার খোঁজ খবর করে নাই, যে যেখানে আছি সেখানে ভালোই আছি, এটাই মনে করছে। আচ্ছা আচ্ছা। তো আমার ওইখানে যাওয়ার পর কোথায় গিয়েছিলেন আপনারা? আমরা মালিবাগ ঢাকা ঘর ভাড়া নিচ্ছি। আচ্ছা আচ্ছা, তারপরে? চৌধুরীপাড়া। হ্যাঁ আচ্ছা, তারপরে? তো ওইখানে ঘর ভাড়া নেওয়ার পর ওইখানে আমি 1.5 বছর আছিলাম। 1.5 বছর থাকার পর তো আমার একটা বেবি হয়। আচ্ছা, বেবি হয়। আপনি কি তখন চাকরি করতেন কোনো? না, আমি কোনো চাকরি করতাম না। আচ্ছা আমি চাকরি করতাম না, শুধু আমার বাবার জন্য, বাবার কাছেই আমি 3 মাস যাবত চাকরি করছি। আচ্ছা, তারপরে 1.5 বছর পরে আপনার একটা বেবি হয়েছে। জি, ছেলে না মেয়ে? মেয়ে হয়েছে। মেয়ে। তারপর? মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরে 1.5 বছর পরে যখন মেয়ের বয়স আপনার 2 বছর চলে, আচ্ছা তখন ওই আমার বলতেছে তোমার বাবার কাছ থেকে তুমি টাকা আনো।
আচ্ছা তো আমি বললাম যে আমার বাবার কাছে টাকা আনো, আমি তো বাবার এরকম কোনো কাজ করিনি যে আমার বাবা আমাকে টাকা দিবে। আচ্ছা তো এটা তো সম্ভব না, কারণ আমার নিজে বিয়ে যখন আমি নিজে করছি, তো বিয়ে মানে কি টাকার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা তো এরকম করে অনেক দিন যাবৎ ঘরে ঝগড়াঝাটি হয়েছে, মারধর করছে, কিংবা আমার শাশুড়ি বলছে যে ওকে ছাইরা তুই চলে আয়। তো আমি বললাম যে আপনি যে টাকার কথা বলতেছেন, আপনি তো জানেন আমার বাবার অবস্থা, তারপর আমার বাবার আরো 3টা মেয়ে আছে, তো এইভাবে বললে কিভাবে দিবে টাকা, এটাই বলেন। তো এ কথা বলার পর বলল যে তুমি আচ্ছা আপনাকে সে মানে টাকার জন্য মানে পেশা দিচ্ছে, আপনি তো আপনার বাবার সাথে যোগাযোগ করেননি? না, বাবার সাথে আমি যোগাযোগ করিনি, বাবার আচ্ছা। সাথে আমি যোগাযোগ করিনি, কিন্তু বাবা আমাকে আমিও আমার বাবাকে অনেকটা শ্রদ্ধা করি এবং সম্মান করি, তার জন্য আমি বাবার সাথে আমি কিছু কথা বলে আমি দাঁড়াইতে পারিনি। আর আমি এটাই বলছি আমার হাজবেন্ডকে যে আপনি টাকা দিয়ে কি করবেন। তো ওই বললো যে আমি টাকা দিয়ে বিদেশ যাব, আচ্ছা বিদেশ যাব। তো টাকা আমার কাছে চাইছিল 1.5 লাখ টাকা। আচ্ছা তারপরে কি ঘটেছিল মানে একটু সংক্ষেপে যদি বলেন। টাকা 1.5 লাখ টাকা চাইছিল, তো 1.5 লাখ টাকা আমি কোনোভাবে আমার দেওয়া সম্ভব না। এরপরে বাধ্য হইয়া যখন ঝগড়াঝাটি করছে, বাধ্য হয়ে আমি আমার বাবার সাথে আমি সম্পর্ক রাখলাম, হ্যাঁ সম্পর্ক করলাম, মানে আপনার বাবার সাথে যোগাযোগ শুরু যোগাযোগ করলেন। করলাম। যোগাযোগ করার পর আমার বাবারে বললাম, আমার বাবা বললো দেখো তুমি একটা অন্যায় করছো, চলে গেছো, ঠিক আছে, তুমি বড়, মান সম্মানের একটা ব্যাপার আছে, কিন্তু এটা কোনোভাবেই হবে না। আচ্ছা আপু, এরপরে কি 1.5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল? জি না, জি না। আচ্ছা, তো এই 1.5 লক্ষ টাকার পিছনে কি হয়েছে, মানে 1.5 লক্ষ টাকা না দেওয়ার কারণে কি কোনো সমস্যা হয়েছিল কিনা? হ্যাঁ, 1.5 লক্ষ টাকা না দেওয়ার কারণে ওই আমার থেকে চলে গেছে। চলে গেছে? জি। মানে কতদিন পরে চলে গেছে? আপনার প্রায় 1 মাস পরে। 1 মাস পরে? জি, 1 তো মাস পরে। 1 মাস পরে যে চলে যায়, এরপরে কি আপনি কোনো আইনগত ব্যবস্থা নিয়েছেন কিনা? না, আইনগত আমি কোনো ব্যবস্থা নেই নাই, কিন্তু আমার শাশুড়ির বাড়িতে আমার মেয়েকে নিয়ে চলে গেছিলাম। যাওয়ার পরে? যাওয়ার পর আমার শাশুড়ি ওইখানে আমাকে রাখতে দেয় নাই। আচ্ছা। মানে বলছে যে আমার ছেলে তোমার কাছে থাকে, এখন আমার ছেলে কোথায় আছে সেটা তুমি জানো, আমি জানি না। তো আপনার এই মানে শাশুড়ির বাড়ির থেকেও জায়গা পেলেন না, না, স্বামীও খোঁজ খবর নিল না, এরপরে আপনি মানে কিভাবে আপনার এখন জীবন যাপন কাটাচ্ছেন? এখন জীবন যাপন কাটাইতেছি অনেক কষ্টে। আমি বাসায় কাজ করি। মানে বাসা বাড়িগত কাজ করেন? জি, আমি কি বাসায় কাজ করেন? আমি বাসায় কাজ করি, লোকের ঘরের থাল বাসন মরা, কাপড় চোপড় আচ্ছা, তো ধোয়া। কত টাকা আয় করেন? আমার মাসে আপনার 4,000 টাকাতে। তো 4,000 টাকায় কি আপনার হয় না? না, 4,000 টাকা আমার হয় না। আমি যেখানে থাকি ওখানে রুম ভাড়া আমার 3,000 টাকা। আচ্ছা, তো এই যে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে কেন আসছেন? ইউটিউব চ্যানেলে আমি আসছি, আমার অনেক ভাইরা এই ইউটিউবটা দেখবে, অনেকজনে অনেকেই করবে, তো আমি এদের কাছে সহযোগিতার জন্য আসছি। মানে আপনাকে কি ধরনের সহযোগিতা করতে পারে আমাদের দর্শকরা? আমাকে এরা আর্থিক সহযোগিতা করতে পারে, যাতে আমার মেয়েটাকে নিয়ে আমি ভালোভাবে চলতে পারি। আচ্ছা, তো এই যে আপনি এখন তো একা, তো আজকে কত বছর হলো আপনার স্বামী ছাড়া আছেন? আমার স্বামী চলে গেছে 1.5 বছর হয়েছে। আচ্ছা, তো এই যে একা জীবন যাপন কাটছেন, তো আর কি বিয়ে শাদী বসার কোনো চিন্তা ভাবনা নাই আপনার? দেখেন, নিজে ভালোবাসা যে আমি বিয়ে করছি, এখন আবার যদি আমি বিয়ে করি, আমার মেয়েটা আছে, তো এত বাবার স্বামীকে কি ডিভোর্স দিয়েছিলেন? না, আমার স্বামীকে এখনো ডিভোর্স দেওয়া হয়নি। তার মানে কি আপনি কি ওই স্বামীর ঘরে যাবেন? না, আমি আর স্বামীর করে যাব না। তা আপনি কি স্বামীকে ডিভোর্স দিবেন? হ্যাঁ, স্বামীকে ডিভোর্স দিব। তো স্বামীকে ডিভোর্স দেওয়ার পরে কি বিয়ে শাদীর কোনো চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, বিয়ে চিন্তা ভাবনা আছে। যেমন আমাদের অনেক দর্শকরা তো খোঁজে, যেমন একটি মেয়ে থাকলে একটা বাচ্চা সহ অনেকে বিয়ে করতে চায়, তো আপনি কি ওই ধরনের কোনো প্রস্তাব পেলে আপনার মেয়ে সহ যদি মেনে নেয়, তাহলে কি আপনি বিয়ে বসবেন? এরকম যদি ভালো হয় তাহলে বিয়ে বসবো। ভালো বলতে কেমন ভালো চাচ্ছেন? ভালো হইতো আমার মেয়ের দায়িত্ব এবং আমার দায়িত্ব যে নিবে, এবং মুখের কথা তো সবকিছু হয় না। আমি যখন ভালোবেসে বিয়ে করে, যখন আমি এখানে একটা কষ্ট পাইছি, আমি আবার ফিরে কষ্টটা পাইতে চাই না।
এই জন্য। আচ্ছা, তো কেমন ছেলে হলে আপনি বিয়ে করবেন? আপনার কোনো চয়েস আছে? আমার চয়েস বলতে নাই, তার মনটা শুধু ভালো হলেই চলবে। মানে ভালো মনের একজন মানুষ জি, পেলে ভালো আপনি মনের বিয়ে একটা ভালো- বসবেন? জি। বয়স আচ্ছা, কেমন বয়সের মধ্যে আপনি চাচ্ছেন? যারা বিয়ে করছে বউ চলে গেছে তাদের কাছে না। মানে বিয়ে করছে বউ চলে গেছে তাদের কাছে না, না, তাহলে তাদের কাছে না। এরকম? যাদের বউ মারা গেছে হ্যাঁ, আর যারা অবিবাহিত আছে হ্যাঁ। তাদের কাছে। তো আপনার কি মনে হয় আপনি একজন বিবাহিত মেয়ে, আপনার কাছে একটা অবিবাহিত ছেলে আসবে? আমি সেটা বলতে পারবো না, এটা বাকিটা আল্লাহ জানে। তো আমার তো মনে হয় আপনার জন্য যদিও প্রস্তাব আসে, দেখা গেল 40, 45, 50 বছর, কিংবা কারো ওয়াইফ চলে গেছে কিংবা কারো ওয়াইফ মারা গেছে, এই ধরনের কেউ যদি আপনাকে প্রস্তাব দেয় তাহলে কি আপনি বিয়ে বসবেন? না, আমি এই ধরনের এদের কাছে আমি বিয়ে বসবো না। কারণ কেন বিয়ে বসবো না, দেখা তাহলে কি গেছে- ধরনের না হলে আপনি কেন বিয়ে বসবেন না? কেন বসবো না সেটা দেখা গেছে যে হয়তো এদের বয়স 40 হোক 45 হোক, হ্যাঁ, এরা আমার সাথে সংসার করবে। আমার বিবাহিত, আমি, আমার একটা মেয়ে আছে। দুদিন পর দেখা গেছে এরা মানুষের মৃত্যুশীল, আমারও মৃত্যু হইতে পারে। তো এদের মৃত্যু হবে না এটা কোনো না। হঠাৎ করে যদি মারা যায় কিংবা কোনো সমস্যা হয়, আমি আবার ঠিক আগে এখন যে অবস্থায় আছি সেই অবস্থায় আমি আবার হয়ে যাব। তো মরণের কথা তো আর কেউ বলতে পারে না আপু, জি, বলতে পারে? মরণের কথা বলতে পারে না। তাহলে আপনার 100 বছরের পুরুষও তো এখন বেঁচে আছে, হ্যাঁ, আছে। তাহলে মনের কথা বলতে পারে না। আমি এর জন্যই যে এদের কাছে বিয়ে বসবো না, যারা যে পয়রা আমি আর বিপদে পড়তে চাই। আচ্ছা, তো আপনি কি ধরনের চান সেটা একটু বলেন তো। আমি ভাইয়া এক কথা বলতে কি, আমি ভালো মানুষ এবং ভালো মনের মানুষ, এরকম আমি একটা ছেলে চাই। আচ্ছা, তো আপনার সাথে কি যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে কিনা? জি, যোগাযোগ করার ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে? মোবাইল নাম্বার আছে। তারপরে ফোন নাম্বারটি বলুন। আমার ফোন নাম্বার 01883442171। আরেকবার বলুন। 01883442171। আচ্ছা, আপনার নাম? আমার নাম মনিয়া। মনিয়া। জি। আচ্ছা, তো ঠিক আছে মনিয়া, আপনি ভালো থাকবেন। দর্শক, আপনারা জানেন যে এই মনিয়া কেমন ছেলে হলে বিয়ে বসবেন। তো আপনারা যদি এই ধরনের কেউ থাকেন তাহলে বিয়ের জন্য অবশ্যই প্রস্তাব দিতে পারেন, এবং আপনারা ইউটিউব চ্যানেলে এর নাম্বারে ফোন দিবেন না, আপনারা মনিয়ার নাম্বারে ফোন দিবেন। তো দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।